তো আহ, গত গত সপ্তাহে বলা যায় গত সপ্তাহে পড়লাম হইতেছে হচ্ছে ফাহাম আব্দুস সালামের হচ্ছে বাঙালির মিডিওক্রিটির সন্ধানে বইটা। এই বইটা নিয়ে তো একসময় বেশ আলাপ টালাপ হয়েছিল, আলাপ হয়েছিল মানে ঠিক পজিটিভ সেন্সে না, যে বইটা তো মনে হয় যে 2023-এই তো মনে হয় যে 22-এর বা তেইশের বইমেলার সময় হচ্ছে বাংলা একাডেমির বইমেলার সময় বইটা একভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, মানে বইমেলায় বেচা যাবে না। তারপরে হইতেছে যে রকমারি তো এটা উইথড্র করে নিছিল। তো এটা নিয়ে বেশ তখন এর সাথে আরো 2টা বই ছিল, 3টা বই নিয়ে আহ, বেশ ওইভাবে আলাপ টালাপ হয়েছিল, এবং যার ফলে আমার মনে হয় যে ওই নেগেটিভ জিনিসটা এটা হেল্প করছে যে আরো কিছু জায়গায় বইটারে ছড়ায় দিতে আর কি। আর এমনিতে তো ওই ফাহাম আব্দুস সালাম হচ্ছে যে আহ, ফেসবুকেও পরিচিত। ওনার আমার ধারণা অ্যাডমায়ার একটা গ্রুপ আছেন যারা ওনার লেখা দেখেন, ফলো করেন বা পছন্দ করেন, ওনার যে অনলাইন অ্যাক্টিভিজম আছে। তো এইসব জায়গা থেকেই মনে হইতেছিল যে নিশ্চয়ই ওনার তো একটা ক্লেইম আছে, বা বইটাতে নিশ্চয়ই উনি কোনো কিছু কথা আম, বই ব্যাপারটা হইতেছে যে একটু তো স্পষ্টভাবে আমরা যা বলতে চাই একটু গুছায়া স্পষ্টভাবে বলার কিছু ব্যাপার থাকে। তো এই কারণে বইটা পড়া। আবার আরেকটা জিনিস হইতেছে যে আসলে ওই অনলাইন অ্যাক্টিভিজম যারা করেন ওনাদের লেখাগুলি পড়ার ব্যাপারে আগ্রহ থাকে না, একটা কারণ হইতেছে যে ওনাদের স্ট্যাটাস তো দেখি, পোস্ট তো আসলে দেখা হয়। তো যার ফলে বই পড়ে আবার নতুন কিছু জানা যাবে কিনা এরকম একটা ইয়েও থাকে, মানে কি বলবো যে অনাগ্রহের জায়গাও থাকে। তো আহ, 2টা জায়গা থেকে আমার মিলে মনে হয়েছে যে ওনার চিন্তাগুলিকে আসলে দেখাটা দরকার। তো এই কারণে বইটা পড়া। বইটা তো বেশ ছোটই, 2022-এ বইটা বাইর হয়েছিল আর কি, কিন্তু ওনার এখানে 14টা লেখা আছে। আর লেখাগুলি তো বেশ ছোটই বলা যায় আর কি। তো ওই অন্যান্য ভিডিওতে যেটা করি আমি আসলে এই বইটা নিয়ে হইতেছে যে ওভারঅল কিছু কথা বলবো, এইটা একটা প্ল্যান। আর সেকেন্ড হচ্ছে বইটার ভিতরে যে দাগায়া পড়ার সময় যে কয়েকটা জিনিস মনে হয়েছে সেই কথাগুলি বলবো, আর শেষে একটা কনক্লুশন টানার চেষ্টা করব যে আমার আসলে কি মনে হয়েছে ওনার লেখাগুলি পইড়া। তো ওই ডিসক্লেইমার আগেই দিয়ে রাখি যে ব্যাপারটা এরকম না যে আমি যে জিনিসগুলি নিয়ে কথা বলতেছি ওইটাই হইতেছে বইটা, বরং এর বাইরেও আসলে অনেক কিছু থাকতে পারে যেগুলি হয়তো অ্যাট দ্য মোমেন্ট আমার বলা হইতেছে না, বা হইতেছে যে এর বাইরেও আরো আর্গুমেন্ট থাকতে পারে। আমি এখানে কিন্তু আমার একটা রিডিং কেই আসলে বলার চেষ্টা করতেছি। এসব জিনিস তো আগে লেখেই করতাম, কিন্তু আমার মনে হচ্ছে যে এসব তো অনেক কিছু আসলে বইলাও ফেলা যায়। তো বলার পরে যদি আবার কখনো মনে হয় যে তখন তো আসলে লেখার মধ্যে এই জিনিসগুলো আসবেই আর কি। তো এই জায়গা থেকে হচ্ছে দেখলে ভালো আর কি। এইটা একটা সাজেশন আমার থাকবে আর কি। তো যেটা বলতেছিলাম যে বইটা 2022-এর ওই যে মার্চে বাইর হইলেও শেষ লেখাটা হচ্ছে আসলে 2019-এর, মানে 20-21-এর কোনো লেখা উনি এই বইয়ে রাখেন নাই আর কি। আর ওনার হচ্ছে 14টা লেখা আছে, 14টা লেখার মধ্যে সবচেয়ে বেশি লেখা আসলে 2014 সালের। সবচেয়ে আগের লেখা আছে হচ্ছে 2011-র, 2011-র 3টা লেখা আছে, আর 2014 সালে হচ্ছে 5টা লেখা আছে। তো ওই তো সব মিলে হচ্ছে 14টা লেখা আর কি। তো ওনার ওই পুরা লেখাটা পুরা বইটা পড়ার বা পড়ার সময় আমার যেটা মনে হয়েছে যে ওনার আসলে কিছু ভালো অবজারভেশন আছে। উনি যা দেখতেছেন, যেই জায়গা থেকে দেখতেছেন এখান থেকে উনি কিছু জিনিস খেয়াল করতে পারতেছেন। ওই খেয়ালের জায়গাটা হইতেছে যে একটা চোখে পড়ে যে না উনি কিছু টেন্ডেন্সির কথা বলতেছেন, কিছু প্যাটার্নের কথা বলতেছেন। ওই জায়গাগুলি একভাবে আছে, রিয়েলিটিতে এক্সিস্ট করে। কিন্তু আমার যে ডিসস্যাটিসফ্যাকশনটা হচ্ছিল যে এই জায়গাগুলি আসলে কোনো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যাইতেছে না, বা হইতেছে যে এক্সিস্টিং কিছু ওনার ফ্রেমওয়ার্ক আছে সেটার মধ্যে উনি আটানোর চেষ্টা করতেছেন, এরকম একটা মনে হয়েছে। তবে এর চাইতে অস্বস্তিকর জিনিস হইতেছে আমার মনে হয়েছে উনি একটা অবজারভেশন দেখতেছেন, দেন সাথে সাথে হচ্ছে উনি একটা সলিউশনের দিকে, একটা সমাধানের দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছেন। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে প্রবলেমটাকে এনাফ উনি এক্সপ্লেন না করে অ্যানালাইসিসের মধ্যে না দিয়েই হচ্ছে উনি আসলে জাম্প ইন টু দ্য অ্যাকশন, মানে অ্যাকশনের মধ্যে কি করা যাইতে পারে, এটার সমাধান কি হইতে পারে, সেই জায়গাগুলিতে উনি বেশি একটু তাড়াহুড়া করতেছেন আর কি।
আরেকটা জিনিস যেটা হয়েছে বইটা পড়ার পরে মনে হয়েছে যে ওনার ইন্ডিভিজুয়াল হয়তো কিছু ক্লেম আছে, মানে এক একটা বিষয় নিয়ে উনি যে 14টা লেখা লিখছেন এর মধ্যে বেশ কয়েকটা জিনিস উনি হাইলাইট করতে চাইছেন, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সবগুলি জিনিস মিলামিশা একটা জিনিস, একটা আইডিওলজি, একটা কি বলবো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এরকম একটা কিছু দাঁড়াইছে বইলা আসলে আমার কাছে মনে হয় না। এই হচ্ছে আমার ওভারঅল তিনটা মানে আমার অবজারভেশন। এখন কথা হইতেছে যে এই অবজারভেশনগুলি তো আর আসলে হুট করে হয় নাই, কোনো লেখার ভিতর দিয়েই হয়েছে, ওনার কোনো টেক্সট পড়তে গিয়ে, কোনো লাইন পড়তে গিয়ে এরকম হয়েছে। তো আমার মনে হয় যে ওনার 14টা লেখা নিয়ে মানে যেই লেখাগুলি নিয়ে অল্প অল্প একটু বলার চেষ্টা করি, অল্প একটু একটু বললেও তো আসলে 30-40 মিনিট হয়ে যাবে। তো আমি যে জায়গাগুলি দাগাইছিলাম ওগুলি নিয়ে বলি। প্রথম লেখাটার নাম হচ্ছে ওনার বাঙালির বিপ্লব। তো এখানে প্রথমেই ফার্স্ট লাইনে আমার মনে হয়েছে যে উনি আসলে বাঙালি কি জিনিস সেই জায়গাটাকে ডিফাইন করতে হবে তা না, সেই জায়গাটাতে উনি আসলে ধরে নিচ্ছেন যে এক ধরনের প্রিডিটারমাইন্ড একটা জায়গা আছে, যে এরা হইতেছে বাঙালি, এদেরকে বাঙালি হিসাবে আইডেন্টিফাই করা যায়, এরকম একটা মানে আনডিফাইন্ড একটা জায়গা আছে। উনি বাঙালি বলতে কি বুঝাইতেছেন, বিপ্লব বলতে কোন জায়গাগুলিকে বুঝাইতেছেন, এই জায়গাগুলিকে উনি ধরে নিছেন যে আসলে যারা পড়তেছেন তাদের একটা আইডিয়াই আছে, ওনারা ধরেই নিতে পারবেন যে উনি আসলে কোন জায়গাটাকে মিন করতেছেন, কিন্তু এই জায়গাগুলিকে উনি আর আসলে ফার্দার প্রবলেমাটাইজ করেন নাই। উনি যে এই যে বাঙালি যাদেরকে আমরা বাঙালি বলে ভাবতেছি, যেই টেরিটরিটাকে, যেই জনগোষ্ঠীটাকে এইটারে যে বাঙালি হিসাবে ডিফাইন করাটা ঠিক আছে কিনা, বা এর কি ডাইমেনশনগুলি হইতে পারে, সেই জায়গাগুলিকে উনি আসলে মানে এড়াই গেছেন, বা হচ্ছে এটা ওনার এখতিয়ারের মধ্যে, ওনার আলাপের মধ্যে উনি আর আনেন নাই আর কি। তো এখানে যেটা বলতেছিলাম যে এখানে আসলে উনি বিপ্লব, বাঙালি, নানান ধরনের প্যাটার্ন নিয়ে কথা বলছেন। এখন কথা হইতেছে যে উনি আসলে এই লেখাটার মধ্যে যে জায়গাটাতে আসছেন সেখানে হইতেছে যে মানে মূল ঘটনা হইতেছে বাঙালি বিপ্লব করতে পারবে না কেন, মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হচ্ছে ভাষা। বাঙালির আসলে ভাষা নাই, বা ভাষার মধ্যে হচ্ছে তার জোরটা নাই, তার হচ্ছে নিজস্ব এক মানে কথা বলার যে একটা জায়গা দরকার, এইটা সে তার ভাষার মধ্যে দিয়ে ক্রিয়েট করতে পারতেছে না। এইটা হচ্ছে ওনার আসলে এই লেখাটাতে আবিষ্কার আর কি। এবং এইটার আসলে উনি যেটা হচ্ছে যে ভাষা কিভাবে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে, ওই নেগেটিভটা হচ্ছে উনি এর বর্ণনাটা দিচ্ছেন, যে এই জায়গা থেকে এইভাবে হইতেছে ভাষা একটা অবস্টাকেল হিসাবে কাজ করতেছে। তো এইটা আমার কাছে আসলে কি বলবো যে এক ধরনের ভাষা ভাষা সত্যি কথা মনে হয়েছে, যে এটা যে অ্যাকচুয়ালি হচ্ছে ঘটনা না তা না, কিন্তু কথা হইতেছে যে এখানে আসলে অনেকগুলি লেয়ার তো আছে, যে আপনি একটা ভাষা দিলে যেন বিপ্লব হয়ে যাবে, বা ভাষার অভাবে কেউ বিপ্লব করতে পারতেছে না, এটা সাম সর্ট অফ আসলে জেনারেলাইজেশনই হয়েছে আর কি। কিন্তু মুশকিল হইতেছে উনি যেই জায়গাটা থেকে দেখছেন আর কি, যেমন মানে ওনার এই যে জায়গাগুলি উনি বলছেন সেগুলি আসলে এক ধরনের জেনারেলাইজেশন হয়েছে বলে আমার মনে হয়েছে আর কি। যেমন উনি 19 নম্বর পেজে একটা কথা বলছিলেন যে কালেকটিভ ওনারশিপ কি জিনিস তা বুঝে ওঠার আগেই বাঙালি একটা রাষ্ট্র পেয়ে গেছে। মানে উনি মুক্তিযুদ্ধরে দেখছেন এক ধরনের বিপ্লব হিসাবে, কিন্তু বিপ্লব এরা আসলে করতে পারতেছে না। তো ওই যেমন আবার এখানে 20 নম্বর পেজে বলছেন পৃথিবীর প্রতিটি বিপ্লব এক অর্থে ভাষার কারসাজি। তো মানে হইতেছে যে আপনি যেন ভাষা দিয়ে বুঝিয়ে ফেলতে পারলে লোকজন হচ্ছে বিপ্লব করে ফেলতে পারবেন। ভাষার একটা রোল আছে অবশ্যই, আপনাকে তো জিনিসগুলি কমিউনিকেটিভ হইতে হবে, লোকজনকে তো বুঝাইতে পারতে হবে। তো কিন্তু আপনি বুঝাই ফেললেই যে আসলে একটা বিপ্লব হয়ে যাবে, একটা নড়চড় হয়ে যাবে, মানে মানে ভাষার জায়গাটাকে আমি কি বলবো যে আমি ইগনোর করতেছি না, কিন্তু ভাষাটাকে সলিউশন হিসেবে পোর্ট্রেট করাটাকে, এইটাকে আমার জেনারেলাইজেশন মনে হইতেছে আর কি। উনি কিন্তু আরও যে ঘটনা সেখানে সেটা হইতেছে যে উনি এই বিপ্লব জিনিসটাকে ওই যেভাবে ধরেন ওই যে সফাররা আছেন, অন্যরা আছেন আর কি, মুক্তিযুদ্ধের যে ট্রেডিশনাল ন্যারেটিভ, ওইখানে তো একটা বিপ্লব, বৃহৎ বিপ্লব হিসেবে দেখানো হয় যে এখানে একটা বিপ্লব ঘটতে যাইতেছিল, দেন হচ্ছে যে মানে আমরা বুঝি নাই বইলা
অন্য আরো পলিটিক্যাল কারণে হইতেছে আমরা বিপ্লবটাকে সফল করতে পারি নাই। এইটা আমার কাছে আসলে প্রবলেমেটিক একটা বেজ মনে হয় আর কি। যে ধরেন এখানে বাংলাদেশের মানে এখানে আমার কথা বলতে যাওয়াটা তো একটু মুশকিলই, তো কথায় যেহেতু চলে আসতেছে আমি একটু বলি যে আমার ধারণা এখানে পূর্ব পাকিস্তানের দিক থেকে সবসময় একটা ইয়ে ছিল, দাবি ছিল একদম প্রথম থেকেই, সেটা হইতেছে যে একটা কনফেডারেশনাল স্টেট হইতে হবে বাঙালির, যে এখানে পূর্ব বাংলার একটা অটোনমি থাকতে হবে। শুধু বাংলার ব্যাপারেই নয়, আরও পশ্চিম পাকিস্তানেও যে 5টা জায়গা আছে, বেলুচিস্তানেও আসলে আপনার হচ্ছে একটা কনফেডারেশনাল স্টেট থাকতে হবে, পাঞ্জাবের আলাদা হইতে হবে, 5টা ওইখানেও আলাদা স্টেট হইতে হবে। এই যে দাবিটা, এটা একদম শুরু থেকে, একদম 1947-এর পর থেকে এই যে বাংলা ভাষার কথা বলা হয়, এইটা আসলে তো ওই কনফেডারেশনাল স্টেটের জায়গা থেকে আসছে, এবং এইটা শেষ দিন পর্যন্তও ছিল। এবং সেই দিন পর্যন্ত যখন জিনিসটা হয় নাই, এটারে জোর করে একটা রাষ্ট্র বানাইতে গেছে, তখনই আসলে মানে মিলিটারি ইনভেনশনের পরে, মিলিটারি ওয়ারের পরে তো আর আসলে ফিরে আসার আর কোনো উপায় ছিল না। কিন্তু সেটা বিপ্লব হিসেবে ছিল না। আমি মনে করি যদি একটা কনফেডারেশনাল স্টেট হিসেবে মানে তৈরি করা যায়, তো এখনও ইন্ডিয়ার যে ঝামেলা, সেটা তো আসলে কনফেডারেশনাল স্টেট না হইতে পারার সমস্যা আর কি। একা একটা সুপার পাওয়ার হইতে হবে, এইটা আসলে রাষ্ট্রের দিক থেকে চাহিদা হইতে পারে, কিন্তু মানে মানুষের দিক থেকে এটা চাহিদা না আর কি। বরং এখানে যে মানুষের যে চাহিদার জায়গাগুলি আছে, সেইগুলি অনেক বেশি কনফেডারেশনাল স্টেটের ভিতর দিয়ে এটা বরং অ্যাচিভ করাটা পসিবল আর কি। বরং বাঙালির মানে বাংলাদেশের মানুষের দাবির মধ্যে ওই জিনিসটা অনেক বেশি ছিল আর কি। তো ওইটা অল টুগেদার একটা ডিফারেন্ট আইডিয়া। আর ভাষার ব্যাপারটা আমার মনে হয় কি, যে আসলে ইন্টারাক্ট করতেছেন তো ফাহাম হচ্ছে ওই অনলাইনের যেসব, আমার কাছে পরবর্তীতে গিয়ে মনে হয়েছে যে অনলাইনে যেসব জিনিস নিয়ে আলাপ টালাপ হইতেছে, ক্রিটিক্যাল হয়ে উঠতেছে, ওইগুলিতে উনি ফোকাস করছেন। তো এটা অনেকটা ধরেন ইয়ের মতো হয়েছে, ওই যে রাসমন গল্পের মতো, আকিরা কুরোসাওয়ার যে হইতেছে যে 3জন আছে, 3জনেরকেই আসলে দায়ী করতেছে, যে অনলাইনে যেসব জিনিস নিয়ে আলাপ টালাপ হইতেছে, ওইগুলির মধ্যে যেন এক ধরনের সমাধানের ব্যাপার চলে আসতেছে, বা ওইগুলির মধ্যে যেন আমাদেরকে সমাধান খুঁজতে হবে আর কি। এইটা আমার আরেকটা ব্যারিয়ারের জায়গা মনে হয়েছে, যে ওই লিমিটের মধ্যে ডিসকাশনগুলির মধ্যে হচ্ছে আটকায় যাওয়ার একটা ব্যাপার থেকেই হয়তো ভাষাটাকে প্রমিনেন্ট করা হয়েছে। তো আমি একটু সারপ্রাইজড হয়েছি যে আসলে ফাহাম হচ্ছে ভাষার কথা বলতেছে, যে ভাষা দিয়ে মুক্তি দিতে হবে। এইটা আমার কাছে একটু সারপ্রাইজ ছিল আর কি। কেন সারপ্রাইজ সেটা আর একটু পরে বলতেছি। তো সেকেন্ড লেখাটা হচ্ছে শোকায়েতনামা। তো শোকায়েতনামাতে হইতেছে উনি আসলে বাংলা ভাষার সমাধান, এক ধরনের ওই ভাষার সমস্যাটাকে অনেক দূর পর্যন্ত এক্সপ্লেন করছেন আর কি, যে প্রমিত ভাষাটা কেন সমস্যা, হ্যাঁ, যে কিভাবে এটা একটা সমস্যা হিসাবে ইয়ে হচ্ছে আর কি। যে 24 নম্বর পেজে বলছেন প্রমিত ভাষা ভাব প্রকাশের ক্ষেত্রে একটা খুবই আঁটোসাঁটো মাধ্যম, যার বিবর্তিত হওয়ার সক্ষমতা খুব কম। মানে এইসব কথাবার্তাগুলি তো আসলে বলা হয়েছে আর কি। আর প্রমিত অপ্রমিত নিয়ে তো মানে হোল লট অফ একটা আলাপ আছে। আমি দু একটা জায়গায় এইসব নিয়ে কথা বলছি। তো সুতরাং ওইভাবে প্রমিত অপ্রমিতকরণ, এইটা একটা মুশকিলের জায়গা হিসাবে দেখি, একটা সলিউশনের জায়গা হিসাবে না আর কি। যেমন এখানে তো আসলে অনেক কথা আসছে, যে যেমন এইটা নিয়ে অনেকে কথা বলছেন যে বাংলা ভাষার শব্দ তো হচ্ছে সীমিত। তো এই সীমিত জিনিস, শব্দ দিয়ে তো আপনি আসলে বেশি চিন্তা করতে পারবেন না। মানে বাংলা ভাষার প্রায় 4-5 গুণ শব্দ আছে হচ্ছে ইংরেজি ভাষায়। তো এরকম যে জায়গাগুলো আর কি, এগুলি তো একটা সমস্যা। তো এইটা নিয়েও আসলে ক্রিটিক্যাল হওয়ার স্কোপ আছে বলে আমার কাছে মনে হয়েছে আর কি। মানে সবকিছু নিয়ে তো ক্রিটিক্যাল হওয়ার আসলে স্কোপ আছে, এবং এই জায়গাটাকে ওনার, যেটা আমি বলছিলাম যে অবজারভেশনগুলি খুব ভালো, তো এর মধ্যে একটা অবজারভেশন বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 29 নম্বর পেজে আছে। উনি বলছিলেন, আমাদের কলহপ্রিয়তার একটা মূল কারণ আমার কাছে মনে হয় বাংলা শব্দার্থের স্পেকট্রাম খুব বড় হওয়া। মানে একটা শব্দ দিয়েই আরেকটা অনেক কিছু বোঝানো যাইতেছে আর কি। তো আমার কাছে এইটা তো ওই যে কি বলবো, যে হাফ ট্রুথ না হইলেও এটা হচ্ছে ফুল ট্রুথ না আর কি। মানে একটা হইতেছে যে শব্দ দিয়ে তো আপনি আসলে কিছু জিনিস চিন্তা করেনি,
হ্যাঁ, আবার বা হইতেছে যে শব্দের বাইরে ধরেন ৪-৫টা শব্দ দিয়ে আপনি পুরা দুনিয়া বুঝাই ফেলতে গেলে তখন হইতেছে যে মুশকিল তো হয়। আপনি যত শব্দ ভিতরে যাবেন, যত অল্টারনেটিভ তৈরি হবে তত তো আসলে বেটার এক্সপ্লেন করতে পারবেন। শব্দগুলির অর্থ খুব নির্দিষ্ট হইতে হবে সেটাও না, আবার হইতেছে খুব বড় হয়ে যেতে হবে সেটাও না আরকি। ফাহাম এই কথাগুলি বলছেন আরকি আমার ধারণা। কিন্তু আমার কথা হইতেছে যে এই যে জায়গাগুলা এই যে শব্দ বড় না হওয়া মানে শব্দের বেইস বড় না হওয়া বা হইতেছে যে বাংলা শব্দ ইংরেজি শব্দ আলাদা করা এইগুলা হইতেছে সমস্যা। মানে ওই যে আমি যেমন অনেকেই দেখবেন কথা বলতে গেলে বলে যে ভাই এত ইংরেজি শব্দ বলতেছেন কেন। আমি এটার খুব একটা উদাহরণ দেখি আর কি, যে আমি হচ্ছে বাজারে আপনি শহরে গ্রামে যে কোনো বাজারে যান, বাজারের সাইনবোর্ড দেখেন আর কি, আপনি ১০০টা মানে ১০টা সাইনবোর্ড দেখলে এর মধ্যে ৯টাই হচ্ছে ইংরেজি নাম পাবেন। ডিপার্টমেন্টাল স্টোর, হ্যাঁ, লন্ড্রি, মানে হাজার 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 লিটারালি হাজার হাজার হইতেছে ইংরেজি ইংরেজি শব্দ। তো এইগুলো তো আসলে আমরা ইউজ করতেছি, এইগুলোর ইংরেজি শব্দ বলার তো কিছু নাই। ফার্সিতে যেমন হইতেছে যে একটা সময়ে যেটা হয়েছে পরবর্তী লেখাতে আসবো আর কি, যে ধরেন উনি বলতেছেন যে ইংরেজিতে ভাষা শিক্ষা করা উচিত আর কি। তো এইটা আসলে মানে এক একটা সময়ে জ্ঞানের মানে নলেজের এক একটা ভাষা থাকে। যখন পারস্যের ঘটনা ছিল তখন কিন্তু আসলে ফার্সি ওয়ার্ল্ড ওয়াইডই ছিল একটা আসলে রিকগনাইজড ভাষা, যে আপনাকে পড়াশোনা করতে হলে ফার্সি ভাষা জানতে হবে। এখন এমন একটা ব্যাপার হয়েছে যে আপনাকে আসলে পড়াশোনা করতে হলে আপনাকে ইংরেজি ভাষা জানতে হবে, কারণ হইতেছে যে এর ছাড়া তো আপনি আসলে লিঙ্কেজটা তৈরি করতে পারবেন না। তো এই যে ভাষার ব্যাপারটা, এই যে ধরেন ওই যে বাংলা শব্দ কম, এইটা আমার কাছে মানে ওই অর্থে মনে হয় যে এই অর্থে আমি ক্রিটিক্যাল হইতে চাইতেছি যে ধরেন বাংলা শব্দ বইলে আলাদা করাটা হইতেছে সমস্যা। আবার ধরেন আপনি বলতেছেন যে ওই ভোকাবুলারি কম, আমি দেখেছি এটা ভোকাল যতটা না ভোকাবুলারির কারণে এটা হয়, তার চেয়ে এটা বরং ক্লাস কনসিয়াসনেসের কারণে এটা অনেক বেশি হয়। মানে ধরেন একটা ক্লাসের শব্দ একটা কালচারের শব্দ আর একটা কালচারে গেলে অন্যরকম হয়। যেমন আমি তো আমার পার্সোনাল একটা উদাহরণের কথা বলি, যে আমাদের এলাকায় মানে ধরেন কিশোরগঞ্জের দিকে ব্রাহ্মণবাড়িয়া এইসব এলাকায় সিলেট টিলেট এগুলিতে হইতেছে যে আপনার ওই যে মিয়া মানে হচ্ছে সম্ভ্রান্ত এক ডাক আর কি। আবার উত্তরবঙ্গে আপনি রংপুর দিনাজপুরে যদি মিয়া বলেন তার মানে হচ্ছে ইনফিরিয়র একটা থিং। তো এটা এখানে কালচারের ব্যাপার আছে বা ধরেন ক্লাসের ব্যাপারও আছে। এই জায়গাগুলিকে আমার মনে হয় যে ইগনোর কইরা শুধুমাত্র শব্দের বেস কম বইলা জিনিসটাকে প্রবলেমেটিক কইরা তোলাটা একটা প্রবলেম আর কি। মানে এটা হইতে পারে। মানে আমি বলতে যে পয়েন্টটা আমি মেক করতে চাইতেছি যে ওনার আর্গুমেন্টের ব্যাপারে জেনারেলাইজেশন হয়েছে, কারণ হচ্ছে উনি একটা সমাধানের দিকে দৌড়াইতেছেন। তো যার ফলে উনি ওই সময়টা না দেয়াতে উনি যা ওনার যে অবজারভেশনগুলি আসলে হইতে মানে কি বলবো যে এইটা খুব একটা কংক্রিট একটা অবজারভেশন থেকে অ্যানালাইসিসের দিকে যাওয়ার ঘটনাটা ঘটে নাই বইলা মানে আমার পড়তে গিয়ে মনে হয়েছে আর কি। এখানে ওই যে ভাষা এবং সাহিত্যের কিছু ব্যাপার আসছে আর কি, যে আসলে আমাদের এখানে হয়েছে কি যে আসলে সাহিত্যের ভাষাটাকে আমরা ভাষা ধইরা নিছি আর কি, কিন্তু সাহিত্য তো খুব নেগলিজিবল একটা পার্ট। মানে হইতে পারে এটা খুব অ্যাক্টিভ একটা জায়গা, কিন্তু এখান থেকে তো আসলে আসলে ভাষার তৈরিটা হয় না আর কি। মানে সাহিত্যের বাইরে ভাষার একটা বড় ব্যাপার আছে। আপনি ধরেন ওই যে ওনার পরের লেখাগুলিতে এই জায়গাটা আসছে আর কি। ওই এর পরের লেখাটা হইতেছে আসলে অপ্রমিত। হ্যাঁ, তো ওই অপ্রমিতর জায়গাতেও বা পুরো বই আসলে এই ব্যাপারটা আসছে। উনি আসলে ওই এইখানে আমি কিছু জায়গায় স্কেপই করে যাই। হ্যাঁ, যেমন উনি ওই মাঝখানে হচ্ছে 38 নাম্বার পেজে ওই লেখালেখির সাথে টাকা ইনকামের একটা জায়গা দেখাইতেছিলেন। এইটা আমি দেখি যে আসলে ওই যে বাংলাদেশের অনলাইনে এইটা একটা নতুন ফেনোমেনা হিসেবে তৈরি হয়েছে আর কি, যে লেখা টাকা কামাই করতে হবে। টাকা কামাই করাটা অবশ্যই খারাপ কিছু না, পপুলার রাইটার হইতে পারাটা তো ভালো, কিন্তু ধরেন এটা পুরো দুনিয়াতেই যে ইকোনমিক স্ট্রাকচার, এই স্ট্রাকচারের সাথে লেখালেখি আপনি একটা সত্যি কথা লিখতেছেন, ভালো মতো একটা কথা বলতেছেন এবং আপনি ওয়েল এপ্রিসিয়েটেড হইতেছেন, আপনার লেখা খুব ছড়ায় যেতেছে, এটা খুব রেয়ার ঘটনা। মানে আপনি হইতেছে যে ভালো লিখবেন এবং পপুলার হবেন, এটা তো আসলে সবাই চায় যে আমি আসলে পপুলার হইতে চাই, সবাই আমার লেখা পড়বে এবং হইতেছে আমার লেখা খুব ভালোও হবে।
কিন্তু এইটা খুব রেয়ার ঘটনা, মানে এটা মানে এটা ঘুরতে পারার মতো অনেকগুলো কনটেক্সট আসলে হাজির থাকতে হয়। কিন্তু তাই বইলে কেউ লেখা টাকা কামাই করতে চাইতেছে সেটা খারাপ ব্যাপার সেটা না। মানে কিন্তু আমার মনে হয় যে তর্কটা খুব ভুল জায়গাতে গিয়ে হয় আর কি। তো এইটা একটা এই ঘটনা ওনার এখানেও আছে আর কি। তো আরেকটা হচ্ছে উনি ওই যে প্রমিত ভাষার কিছু সমস্যার কথা বলতেছিলেন, যে আসলে এই সমস্যাগুলি তো আছে, যে এক ধরনের রক্ষণশীলতা আছে, নতুন ধরনের শব্দকে আসলে আম, আহ, ঢুকতে দেয় না এরকম। আবার এক ধরনের ওই যে বাংলা শব্দ এবং ইংরেজি শব্দের কথা যেটা বলতেছিলাম, উনি 41 নম্বর পেজে এরকম একটা আছে যে যারা আসলে নতুন অপ্রমিত ভাষায়, মানে অ্যাগেইন এটা প্রবলেমেটিক জায়গা, এটা মাথায় রেখে আমি বলতেছি আর কি, যে কোটেশনটা এরকম যে তারা মনে করছেন আমার এই লেখা যারা পড়ছেন তারা যদি মোটামুটি ইংরেজি না জানেন তাহলে আমার লেখা পুরোপুরি বুঝতে পারবেন না। তো আমার কথা হইতেছে ভাই ঘটনাটা এরকম না আর কি। এটা তো আছেই, মানে অবশ্যই আপনি যখন একটা ক্রাউডের সাথে কথা বলেন, এখানে ইংরেজি শব্দ এক ধরনের ধরেন পলিশনেসের যেমন কাজ করে, এক ধরনের এলিট পজিশন বা আমি একটু বেশি বুঝি, এইটা শুধু ইংরেজি শব্দ না, এটা একটু টার্মের মধ্যে দিয়েও হয়। আপনি এনজিওর কারোর সাথে বলতে যাবেন, ডেভেলপমেন্ট সেক্টরের কারোর সাথে কথা বলতে যাবেন, ওনারা হচ্ছে ওনাদের টার্ম কয়েন করবে। আপনি ব্যাংকারের সাথে কথা বলতে যাবেন, দেখবেন ওনারা ফিনান্সিয়াল টার্মগুলিকে কয়েন করতেছে। তো এইটা আসলে শুধু ইংরেজি ভাষার একটা ব্যাপার না। আমার মনে হয় যে আপনি একটা সার্টেন ডিসিপ্লিন, সার্টেন একাডেমিক নলেজ আপনি রাখেন, সেইটাকে আপন করারও কিছু জায়গা আছে। কিন্তু আদার দেন দ্যাট আপনি কিছু কথা বলতেছেন, আপনার আসলে শব্দের বাক্যের মধ্যে দিয়ে একটা দুটো ইংরেজি বললেও আসলে লোকজন এটা বুঝা যায়। আর সেটা ইংরেজি বোঝারও ঘটনা না, না বরং হইতেছে যে কিছু শব্দটা ইংরেজি করে রাখার ঘটনা। আপনি হরদম আমার বাসার চারপাশেই তো আসলে কনস্ট্রাকশনের কাজ হয়, তো এখানে আমি দেখি যে আসলে সবাই লেবারই বলে, কেউ তো শ্রমিক বলে না যে দুইটা শ্রমিক ডাক দিয়ে নেয়। সবাই বলে যে 5টা লেবার লাগবে, 10টা লেবার লাগবে, এই লেবার আজকে ছুটিতে গেছে। হরদম লেবার হইতেছে আসলে খাঁটি বাংলা শব্দ, বরং এখানে শ্রমিক বলাটা হইতেছে যে আপনার এটা হইতো যে প্রমিত ভাষা আর কি। এইটা তো অবশ্যই মানে বাজে জিনিস আর কি। কিন্তু একই সাথে বাজে জিনিস হইতেছে আপনার এই শব্দ হিসাবে হচ্ছে ইংরেজি বাংলা এইভাবে ডিফারেন্সিয়েট করা আর কি। আমার ধারণা ডিফারেন্সিয়েট অনেকে আমার কথার ফ্লোতে অনেকে বুঝা যাবেন যে এটা আলাদা করা, এটা একটা কিছু এরকম কিছু মিন করতেছে। ভাষা আমরা এভাবেই বুঝি আর কি, এইটা আমার ধারণা। এইটা একটা ঘটনা। তারপরে হচ্ছে উনি বলছেন যে ইংরেজিতে বিজ্ঞান চর্চা কি কারণে দরকার। তো এইটা নিয়ে আমি কথা বলতেছিলাম যে আসলে ভাষার একটা অংশ হচ্ছে সাহিত্য, আর একটা অংশ তো আসলে আপনি জ্ঞান বিজ্ঞান যখন পড়বেন, এখনকার সময় যদি আপনি সায়েন্স পড়তে চান আপনাকে তো আসলে ইংরেজি পড়তেই হবে। একটা সময় যেমন আপনার ওই যে কোরআনের ব্যাপারে, থিওলজির ব্যাপারে যখন পড়বেন তখন তো আপনাকে আসলে আরবি জানতেই হইতো, এখনও তো আসলে জানতে হয় আর কি। বা বাংলাদেশের জন্য আমি যেটা মনে করি ইংরেজিতে একটা দরকার, ফার্সি, আগের ফার্সিটা জানাটাও বাংলাদেশের জন্য, হিস্ট্রিতে আমরা যদি কন্ট্রিবিউট করতে চাই তাহলে ফার্সির ব্যাপারে জানতে হবে। কারণ আমাদের এখানে যে ইতিহাস আছে, আমরা দেখি ইতিহাস বই শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে, কারণ আমরা এর আগের ফার্সি জিনিসগুলি পড়তে পারি না আর কি। তো যেমন ধরেন ইংরেজরা আসার আগে ফার্সিতে কিন্তু প্রচুর বই লেখা হয়েছে, কিন্তু ওইগুলি যেহেতু আমরা আর এখন আমাদের কাছে রিডেবল না, ওগুলি যেন আসলে আর ইয়ে হিসাবে, তথ্য উপাত্ত হিসাবে আর রেফারেন্স হিসাবে আর এক্সিস্টই করে না। তো ওইটাও একটা ঝামেলা আর কি। তো ওই ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইতে হবে ব্যাপারটা এরকম না। বাংলাদেশে সবসময় বা যে কোনো জায়গাতেই আপনি যখন প্রাইম যে ল্যাঙ্গুয়েজ থাকে আর কি আসলে নলেজের, সেটার যদি আপনি অধিকারী না হন, সেই ভাষার ইনহেবিটেড যদি না হন আপনি, তাইলে হইতেছে যে আপনাকে তো আসলে আরেকটা ভাষা শিখতেই হবে। একসময় বাংলাদেশে হচ্ছে ফার্সি জানাটা ছিল শিক্ষিত হওয়ার ঘটনা, এখন হচ্ছে ইংরেজি জানাটা হচ্ছে শিক্ষিত হওয়ার ঘটনা। কিন্তু তাই বইলা বাংলায় অনুবাদ করা যাবে না, বাংলায় জিনিসগুলিকে চর্চা করা যাবে না, সেটাও আসলে আর্গুমেন্ট হইতে পারে না। মানে ইউ ক্যান ট্রাই, আপনি যত পর্যন্ত আনতে পারেন বাংলা ইংলিশ মিলাইয়া টার্মিনোলজিগুলিকে আবার ওই বাংলা করাটাও এক ধরনের ঝামেলার। অক্সিজেনের কি যেন বলে অম্ল টম্ল, এগুলি না বইলে আসলে অক্সিজেন বলাই ভালো। তো এইগুলি ধীরে ধীরে আমরা বুঝে যাব আর কি। তো আমার কথা হচ্ছে যে ওই ভাষা শিক্ষার জায়গাটাতে একটু ঝামেলাই আর কি, যে একটা ইংরেজিতে শিখবো না বাংলায় শিখবো। ইংরেজি দুইটা ল্যাঙ্গুয়েজ তো মাস্ট শেখা উচিত আমাদের, যদি তিনটা না হয় আর কি। আরেকটা ওই যে এরপরে উনি বলছিলেন বাংলা নিউমেরাল সম্পর্কে, এইটা একটা
লেখা ছিল, ওইখানে উনি কিছু আর্গুমেন্ট রাখছেন। তো আমার কাছে এটা মনে হচ্ছিল যে ওনার আর্গুমেন্টটা ভুল না, কিন্তু উনি যে ওই সলিউশনের দিকে যাচ্ছেন আর কি, এই সলিউশনটা আসলে কেন ইমপ্লিমেন্টেবল না আর কি। ওনার সলিউশন খারাপ বইলা না, ভাষার ব্যাপারে আমরা সলিউশনগুলিতে কেন যাইতে পারি না সেটা নিয়ে আসলে বরং ভাবনা চিন্তা করলে আমার মনে হয় যে ভালো হইতে পারে আর কি। উনি যে সলিউশনগুলির কথা দিচ্ছেন, সলিউশনগুলি আমি কি বলবো যে খারাপ বা এটা ইমপ্লিমেন্টেবল না, কিন্তু এইরকম না, কিন্তু হচ্ছে যে ভাষার বলেন বা যে কোনো চেঞ্জের বলেন সেটা যে একটা পলিটিক্যাল ক্ষমতার উপর ডিপেন্ডেন্ট, এই জায়গাটা বুঝতে পারলে ভালো যে এটা শুধুমাত্র ইন্টেলেকচুয়ালিটির ঘটনা না আর কি। বা আমি একটা ভালো সাজেশন দিলাম বলে সেটা ইমপ্লিমেন্টেড হবে এরকম ঘটনা হয় না এখানে আসলে। মানে ইন্টেলেকচুয়ালিটির সাথে ভাষার সাথে পলিটিক্সটা অনেক বেশি বেশি জড়িত আর কি। এবং ওই জড়িত জায়গাগুলিকে কাটছাট করে একটা সমাধান হাজির করে দিলে সেটা আসলে মানে সেলফ স্যাটিসফ্যাকশন হয় আর কি, যে আমি একটা তো ভালো সমাধান দিছে, কিন্তু এটা আসলে কোনো মানে জায়গাতে পৌঁছাইতে পারে না। নিউমেরাল, বাংলা নিউমেরাল সম্পর্কে হচ্ছে আমার এইটা একটা ধারণা। ওনার একটা তারপরে প্রবন্ধটা হচ্ছে ওনার শাহবাগীদের দেশপ্রেম, এইটা তো একটু মুশকিলের জায়গায় আর কি। আমাদের আসলে সরি যে সব তর্ক বিতর্কগুলি তো শাহবাগে দিয়ে শুরু হয়েছে আর কি। তো আমি আসলে এইটাকে মানে কি বলবো যে আহ, এই ধরনের যে টার্ম গুলিকে আমি আসলে একটু এড়াইয়েই চলি আর কি। যে এড়াই চলার কারণ হইতেছে যে আসলে উনি ওই যে দাবি দাওয়া নিয়ে বলতেছিলেন যে আপনি তো কারো ফাঁসি চাইতে পারেন না, এইটা এক অর্থ ভুল। আপনি যদি খুব গ্রসলি বলেন, বাংলাদেশেও দেখবেন যে কেউ খুন হয়েছে তো যাকে সন্দেহ করা হইতেছে বলে যে ওর ফাঁসি চাই, ওর ফাঁসি চাই। দাবি দেওয়াটা একটা ঘটনা, দাবি দেওয়া তো আপনি করতেই পারেন, বিচারের আর একটা ঘটনা। শাহবাগের ক্ষেত্রে যেটা হয়েছিল যে বিচারটাকে তো আসলে মানে একটা মানে বিচারের জায়গাটাকে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি বিচারের দাবি তো করতেই পারেন, মানে কিন্তু দাবি করাটাই ভুল সেটা না। মানে এখানে বরং যে জায়গাটা তৈরি করা হয়েছে যে মানে এক ধরনের দামি জনগণ তৈরি করা হয়েছে মিডিয়া রিয়ালিটির ভিতর দিয়ে। এখন এইটার মধ্যে কেউ ট্র্যাপে পড়ছেন, কেউ পার্ট অফ দ্য কনস্পিরেসি হইছেন, কেউ হচ্ছে ওই জায়গাকে একটা ইগোর জায়গাতে নিয়ে ধরে রাখছেন। এই রকমের ঘটনাগুলি ঘটছে। আমার মনে হয় যে শাহবাগ নিয়ে তো আমিও বেশ কয়েকটা লেখা লিখছি। তো এই জায়গাগুলি তো আরো আসলে এক্সপ্লেইন হবে, কিন্তু এইভাবে একটা টার্ম করাটা আমার কাছে মনে হয় যে আলাপের জায়গাটাকে ন্যারো করে দেয় আর কি। এই একটা ঘটনা আর কি। আরেকটা হচ্ছে ওনার ডিড্রো এফেক্ট। ডিড্রো এফেক্টটা তো ইন্টারেস্টিং। মানে ওই যেটা উনি আগলিনেস এবং সৌন্দর্যের জায়গাটাতে বলছেন আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাটাও আসলে ওই যে এক ধরনের আহ, এক ধরনের কি বলা যায়, এই জেনারেলাইজেশন বলতে বলতে তো একটু ভুলই বলে ফেলতেছি আর কি। যে উনি যেইভাবে জায়গাটাকে দেখছেন আর কি, যে ওই বাঙালির সুন্দর বলার কোনো জায়গা নাই আর কি, এরকম একটা ভোকাবুলারির অভাব, এরকম একটা জায়গা থেকে দেখছেন, যার ফলে এখানে আহ, মানে ওই যে ভালো কোনটা সুন্দর কোনটা এই জায়গাগুলিকে আসলে এক্সপ্লেন করতে পারে না। এই জায়গাগুলি তো ওই তো কিছু দূর পর্যন্ত ওনার অবজারভেশন তো কারেক্ট, কিন্তু আবার কিছু দূর পর্যন্ত আমার কাছে প্রবলেমেটিক আর কি। মানে উনি আসলে আমরা সুন্দর বলতে পারি না তা না, এক একটা কালচারের ঘটনাগুলি এক এক রকমের থাকে। বা কেউ আমাদের এখানে নীরবতাগুলিকে মানে ধরেন সুন্দর যে লাগছে এটাকে ওই যে কুফা লাগার একটা ব্যাপার আছে, যে আপনি সুন্দর বইলা ফেললে এটা যেন হচ্ছে কোনো একটা অঘটন ঘইটা যাবে, এরকমের ঘটনাও ঘটে। মানে আমি বলতে চাইতেছি যে একটা ওই সব কিছুকে ভাষার ওই বেড়ার মধ্যে ঢুকাই দিলে মুশকিলই আর কি। তো এখানে ভাষার ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং অবজারভেশন আমার আছে আর কি। উনি এইটা দু একটা জায়গায় ইউজ করছেন, সেটা হচ্ছে ওই এক জায়গায় এটা হচ্ছে 88 নাম্বার পেজে আর কি। উনি বলছেন অ্যান্ড ইয়েটকে 29 তারপর ইয়েট লিখছেন আর কি। আমরা তো বাংলায় রস্যই তারপর ইয়েট লিখি আর কি। তো এইটা দেখতে গিয়ে আমার মনে হইতেছিল যে ওনার তো উনি প্রমিত ভাষার পবিত্রতা শুদ্ধতা এই জায়গাগুলিকে অনেক ইয়ে করছেন আর কি, ক্রিটিক্যালি দেখার চেষ্টা করছেন। আবার একই সাথে উনি হচ্ছে উচ্চারণের ব্যাপারে কিন্তু খুবই
মানে কি বলবো যে খুবই ইয়ে মানে কি বলা যায় বিশুদ্ধতার জায়গাতে উনি থাকতে চেয়েছেন যে আমরা যেভাবে উচ্চারণ করি ওই বিশুদ্ধভাবে আমাকে লিখতে হবে। তো এখন এই বিশুদ্ধতাটা কি আর কি ওনার তো ইউরোসেন্ট্রিক ঘটনাটা টের পাওয়া যায় যে আসলে ইয়েট হইতেছে আমরা যেভাবে উচ্চারণ করি আর যে যেমন স্টেশন স্টেশন বলতে হবে এটা তো আমাদের আসলে শিক্ষিত ভোকাবুলারি আর কি, কিন্তু স্টেশনই তো আমরা বলি। বা ধরেন আমি ওই এক ছোট বাচ্চাকে দেখছিলাম যার হচ্ছে নিজের নাম হচ্ছে প্রকৃতি। তো এখন প্র প্র বলতে তো আমাদের আসলেই সমস্যা হয়, এটা আমরা শিখতে শিখতে আমাদের জিহ্বারে ওইভাবে ট্রেন করছি যে না প্রকৃতি বলতে পারি, কিন্তু আসলে তো প্রকৃতি রফলাটা তো আমাদের মধ্যে নাই। তো সুতরাং ওনার এই যে বিশুদ্ধতা এটা আসলে কোন ক্যাটাগরির বিশুদ্ধতা, যে কোন উচ্চারণের সঠিকতা, এই জায়গাটা তো আসলে মানে উনি এই জায়গাটাতে ছাড় দিতে রাজি আছেন বলে আমার কাছে মনে হয় নাই আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে যে তারপরে হচ্ছে ওনার লেখাটা হচ্ছে উইল ডু জেনারেশন। হ্যাঁ, আহ, এখানে আসলে ওই এখান থেকে আমার মনে হচ্ছে যে এক ধরনের ওনার ডিড্রু এফেক্ট পর্যন্ত ভাষা সংক্রান্ত সমস্যা ছিল। হ্যাঁ, যে ভাষার কি কি ঝামেলা হইতেছে, ভাষার কারণে কেন বিপ্লবটা হইতে পারতেছে না আর কি। তারপরে উনি হচ্ছে উইল ডু জেনারেশনে আসলে মানুষের জায়গাতে চলে গেছেন যে জেনারেশন এখানে একটা ইন্টারেস্টিং উনি হচ্ছে আসলে আমার মনে হচ্ছে যে বাংলাদেশি অলিগার্কদের একটা বর্ণনা দিচ্ছেন আর কি, অলিগার্করা কি ধরনের ওনাদের সাফারিংস হচ্ছে যে আসলে মানে সাফারিংসটা হইতেছে যে আমরা এত টাকা কামাই করতেছি তারপরেও আমাদের কেন হচ্ছে পলিটিক্যাল নেতাদের পিছন পিছন থাকতে হইতেছে, অলিগার্কদের কেন এনাফ পলিটিক্যাল পাওয়ার হচ্ছে না আর কি। তো এইটাই আমার মনে হয়েছে ফ্রাস্ট্রেশনের জায়গা। তো উনি এই যে এক্সাম্পল হিসাবে এখানেও আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এটা পুরো বইয়ে নাই, আপনি দেখবেন যে সমাজ লোকজনের কথা বলা আছে, যে আশপাশের কথা বলা আছে, সেটা সবসময় একটা আপার মিডল ক্লাস লোকজন আর কি। তো এখন উনি ওই ক্লাসে বিলং করেন, আমিও তো আসলে লোয়ার মিডল ক্লাসে বিলং করি, তো সুতরাং আমার কথা হয়তো ওই ক্লাস ফিলিংসটা থাইকা যাবে বা ক্লাসের অবজারভেশনগুলি থাইকা যাবে, এর বাইরে থাকবে না। মানে এর বাইরে থাকতে পারবে না তা না, কিন্তু কথা হইতেছে যে এইটাকেই আসলে সত্যি বইলা ধইরা নেয়া, এটাকে হোল ইউনিভার্স হিসেবে ধইরা নেয়া, এইটা কিছুটা মানে বড় ধরনের সমস্যাই আর কি। মানে ধরেন এখানে কোনো রিক্সাওয়ালা নাই, কোনো কাজের মহিলা নাই, এরকম কারো কোনো কথা নাই আর কি, কিন্তু হইতেছে যে অলিগার্কদের কথা এখানে আসে আর কি, যে এরা কিভাবে সাফার করতেছে বা ওনাদের একটা কি বলবো যে সাম সর্ট অফ ট্রু পিকচার উনি তুলে ধরতে চাইতেছেন, যে এরা এক পা আমেরিকাতে থাকে, এক পা লন্ডনে থাকে, এক পা বাংলাদেশে থাকে। তো কিন্তু বাংলাদেশের জমিদারিটা ওনারা এনজয় করে এরকম ব্যাপার স্যাপার। তো ওইখানেও আসলে আমার কাছে মনে হয়েছে যে কিছু অবজারভেশন, কিন্তু এই অবজারভেশনগুলি একটা পলিটিক্যাল ট্রুথের জায়গাতে কিভাবে কন্ট্রিবিউট করে, মানে মানে সরাসরি কিভাবে কন্ট্রিবিউট করে ওই জায়গাটা নাই আর কি। তারপরে চ্যাপ্টারটা ওনার হচ্ছে কেওস কন্টোক আর কি। হ্যাঁ, এইখানে উনি কিছু জায়গা, আরেকটা জায়গা উনি বলছেন ওই যে নৈতিকতা, এর পরবর্তীতে ওনার এখানে আমার মনে হয় ওই জায়গা থেকে ডিড্রো এফেক্টের পর থেকে হচ্ছে এক ধরনের আহ, ওই উইল ডু জেনারেশনের পর থেকে এক ধরনের নৈতিকতার জায়গা আসছে, একটা ভাষার পার্ট, আরেকটা পার্ট হইতেছে যদি দুইটা পার্টে ভাগ করি তাহলে আরেকটা পার্ট হইতেছে আসলে যে নৈতিকতা। তো এখানে উনি দু একবার বলছেন, আবার জায়গাটাকে কন্ট্রাডিক্টও করছেন, যে ধরেন যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে আবার গিয়ে ঘুষ খাইতেছে, তো উনি বলতেছেন যে এটা বাঙালির পক্ষে সম্ভব। আবার উনি বলতেছেন যে না, মানুষ তো আসলে মানে কি বলবো ফুললি পারফেক্ট হইতে পারে না, এরকম কন্ট্রাডিকশন থাকবেই। আমার মনে হচ্ছে যে ওইখানে উনি একটা ইনডিসিশনের জায়গাতে ভুগতেছেন। তো মানে ইনডিসিশন তো আছে, নানান ধরনের ইনডিসিশন থাকে। তো আমার কথা হইতেছে যে ঘটনাটা এরকম, আমরা তো আসলে কোনো একটা পিওর ওয়ার্ল্ডে আসলে বসবাস করি না। এখানে একটা ঘটনার কথা মনে পড়তেছে যে সুমন রহমানের একটা বই ছিল কানার হাট বাজার, তো ওইটা নিয়ে কথা বলতে উঠছিলেন হচ্ছে সলিমুল্লাহ খান, একটা প্রোগ্রাম হয়েছিল বেশ 12-14 বছর আগে আর কি। তো ওইখানে উনি উঠে উঠছে কি বইটারে ছুঁড়ে ফেলে দিলেন, উনি বললেন যে আসলে আর্ট বইলে তো কোনো কিছু হয় না, পিওর আর্ট হবে পিওর সমাজ এইরকম। তো এখন কথা হইতেছে ভাই পিওর আর্ট হয় না, তাই বলে আমরা কি করব, আমরা কি তাইলে পিওর আর্টের জন্য পিওর সমাজের জন্য একজ্যাক্ট কনটেক্সটের জন্য বসে থাকবো? এখন যে যার মতো করে তা আসলে তার চিন্তা এবং তার হচ্ছে লাইফ, এই দুইটার তো এক ধরনের মানে একটা জায়গাতে তাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে তাকে কাজ করতে হবে। এই এই কাজগুলি কন্ট্রাডিকশনগুলি হয়।
এখন কিভাবে হয় সেটা তো একটা বড় আলাপের জায়গা। এটা আমার মনে হয়েছে যে দু একটা জিনিস দিয়ে যদি সমাধান করে ফেলা যেত তাহলে তো ভালোই হইতো আর কি। কিন্তু এই নৈতিকতার জায়গাটাকে উনি প্রবলেমাটাইজ করতে চাইছেন, কিন্তু আমার মনে হয়েছে যে এই জায়গাটাকে উনি এনাফ সময় দেন নাই আর কি, বা এখানে আসলে যে সলিউশনটা উনি দিছেন এর পরের লেখাতে মেবি ওইটা হইতেছে যে ওই শরীরী প্রেম, ওইখানে হইতেছে যে উনি একটা উইয়ার্ড একটা কাহিনীর কথা বলছেন যে হচ্ছে একটা মৃতদেহের সাথে হচ্ছে সেক্স করে। তো ওইখানে উনি বলতেছিলেন যে আসলে নৈতিকতার জায়গাটা কি আর কি। তো উনি বলতেছিলেন যে নৈতিকতার জায়গা হইতেছে এই লেখাতেই কি বা পরের লেখাতে আর কি, যে আসলে মানুষের ইনটিউশনে যেটা আসবে সেটা করে ফেলতে হবে আর কি। নৈতিকতা ভাইপাটাই বা এত কিছু নৈতিকতা হবে না আর কি। তো আমার কাছে এটা খুব মানে এটাও খুব উইয়ার্ড সলিউশন মনে হয়। আপনার যতদূর সম্ভব আসলে চিন্তা করতে পারতে হবে, আমি যদি উল্টাভাবে বলি আর কি। এবং চিন্তা করে আপনি হয়তো ভুল ডিসিশনটাই নিলেন, হয়তো একটা অনৈতিক কাজই করলেন, কিন্তু যতদূর সম্ভব আপনি চিন্তা করতে পারেন এবং আপনার কাজকে মিলাইতে পারেন সেই চেষ্টা করাটা ভালো আর কি। যাই হোক, এটা আরেকটা আমার একটা লুজ কথা হইল আর কি। এখন কথা হইতেছে যে এইখানে ওই যে উইয়ার্ড কাহিনীটার কথা উনি বলতেছিলেন, সেইখানেই হইতেছে যে একটা পয়েন্ট আছে, সেটা হইতেছে যে তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছিল এটা ধরার পরে, তো সে বলতেছিল আমি তো তার সাথে ঘর সংসার করতেছি। এখন ঘর সংসার করা মানে যে সেক্স করা ওই এক্সটেন্ট পর্যন্ত কিন্তু না। আমার ধারণা হচ্ছে যে আমাদের এখানে যে বাটপাড়িগুলি ঘটে, যে চিটারিগুলি ঘটে, যে হচ্ছে এইটা অনৈতিক ঘটনাগুলি ঘটে, এইটা ঘটে হচ্ছে এরকম ফাঁক ফোকর ভিতরগুলি দিয়া। আমরা বলতেছি একটা, কিন্তু হইতেছে আমি জানি যে এটার একটা ডুয়াল মিনিং আছে বা এটার মাল্টিপল মিনিং হইতে পারে। যে তখন হইতেছে যে যেন আমরা ওই কাজটা করলাম আর কি, যে আমি তো ঘর সংসার করতেছি, এখন ঘর সংসারের মধ্যে তো সেক্সও ইনক্লুডেড। তো যেন অ্যাজ ইফ আমরা সেটা করতেছি আর কি। কিছুদিন আগে ওই যে গডজিলা -1 দেখলাম, ওইখানেও হইতেছে যে ঘটনা হইতেছে দুইজন একসাথে থাকে আর কি। তখন মেয়েটা বলে আমি তো ওর ওয়াইফ না, আমরা তো বাচ্চাটাকে একসাথে পালতেছি। ওইটা তাকে ক্লিয়ার করতেছে, এটা হইতেছে একটা নৈতিক ঘটনা আর কি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি খাবার টাবার আগায় দিচ্ছেন, অন্যদের সাথে দেখাচ্ছেন, তার মানে মনে হইতেছে যে না, এটা তো এরা তো আসলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর কি। তো এর পরের লেখাটা হইতেছে বাংলাদেশের আস্তিক নাস্তিক বাইনারি নিয়ে একটি বিজ্ঞান মনস্ক আলোচনা। তো এইটাও আসলে ওই বাংলাদেশের অনলাইনের একটা আসলে হট টপিক ছিল, যে আসলে এখানে উনি বলতেছিলেন যে হচ্ছে 117 নম্বর পেজে এরকম একটা বাক্য আছে যে নাস্তিকতা নাস্তিকতা, মুক্ত চিন্তা, বিজ্ঞান মনস্কতা, এই টার্মগুলিকে ওনারা হচ্ছে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করেন। হ্যাঁ, এবং হচ্ছে উনি আরও কথা বলছিলেন যে নাস্তিকতা শেষ বিচার একটি দার্শনিক অবস্থান, কোনো বৈজ্ঞানিক অবস্থান না। এই কথাগুলি তো আসলে সত্যি। এখন কথা হচ্ছে যে এই যে নাস্তিকতা, মুক্ত চিন্তা এবং হচ্ছে বিজ্ঞান মনস্কতা, এই তিনটাকে জিনিসকে যে ওনারা এক করে দেখতেছেন, এই এক করে দেখাটা এটা আমার কাছে মনে হয় না যে এটা হইতেছে যে না যাই না না বুঝা হইতেছে। আপনি যখন এই তিনটাকে এক করতে পারছেন তখন আপনি একটা সার্টেন সোশ্যাল ক্লাস ক্লেম করতে পারেন। ওই ক্লেম করাটা হইতেছে জরুরি। আমার মনে হয়েছে যে এই যে চাতুরির জায়গাগুলি, এই যে এর যে সোশ্যাল কনস্ট্রাকশনের জায়গাগুলি, সেই জায়গাগুলিকে ইগনোর থেকে শুধুমাত্র ইন্টেলেকচুয়াল জায়গা থেকে এটা বুঝতে গেলে একটু মুশকিল আছে আর কি। তো এইটা আমার ধারণা উনি মানে ওই তর্কের ফ্রেমওয়ার্কটা থাকার কারণে হচ্ছে এটাকে মিস করে গেছেন। কিন্তু এটাও মিস করে গেছেন কিনা আমি ডাউটফুল। আমার ধারণা উনি অনেক সময় হচ্ছে তর্কের ভিতরে ভাইসাও গেছেন। যেমন উনি 125 নম্বর পেজে বলছিলেন আমাদের আসল সমস্যা ধর্মতাত্ত্বিক না, আমাদের দেশের মানুষের এখনো শিক্ষার অভাবে চিন্তা করতে শিখেনি। এখন কথা হচ্ছে চিন্তা তো আসলে ইউরোসেন্ট্রিসিজমের ঘটনা না আর কি, যে চিন্তা একরকম ভাবে লজিক্যাল ভাবে করতে হবে আর কি। আমার কাছে মানে এটা মনে হয়েছে যে উনি দেখতেছেন যে এই যে আস্তিকতা নাস্তিকতা এইগুলিকে বুঝতে না পারা, এটা যেন একটা না বোঝা, এটা যেন একটা পদ্ধতিগত সমস্যা। এখানে যেন কোনো ক্লাসের ঘটনা জড়িত নাই, এখানে যেন কোনো একটা কনসিয়াসলি একটা কিছু বিল্ড আপ করা হইতেছে না। মানে যেই উনি ওই দিনটা ফ্রেমওয়ার্ক এর মধ্যে হচ্ছে ক্রিটিক্যাল থাকতে চেয়েছেন, কিন্তু এই ফ্রেমওয়ার্কের বাইরে যে এলিমেন্টগুলি এই ফ্রেমওয়ার্কটাকে এফেক্ট করতেছে সেই জায়গাটাতে আমার মনে হয়েছে যে উনি ঢুকতে চান নাই বা ঢুকাটাকে অপ্রয়োজনীয় মনে করছেন আর কি। ওনার একটা ভালো লেখা হইতেছে যে 12 নম্বর যে লেখাটা, সেটা হচ্ছে বাংলাদেশে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ। ওনার এই অবজারভেশনটা একটা অবজারভেশন আছে, হ্যাঁ,
আহ, এই অবজারভেশনটা দেখে আমি খুবই চমকাইছি যে এটা খুবই ভালো অবজারভেশন আর কি। এই জায়গাটা আমিও দু একবার বলার চেষ্টা করছি, মানে ওনার এইটা আছে হচ্ছে 132 নম্বর পেজ। উনি বলতেছিলেন যে আসলে ইসলামিস্ট কি আর কি, বা বাংলাদেশি ইসলামিস্ট কারা, এটা বলতেছিলেন যে এই যে কোটেশন বলছি, ইনফ্যাক্ট এই যে নতুন আরবান ইসলামিস্ট ক্লাস, তাদের পলিটিক্যাল আইডেন্টিটির দুটো মূল প্রতিপাদ্য হলো জামাতকে অপছন্দ করা এবং কৌমি মাদ্রাসা তথা হিফাজতকে একটু তাচ্ছিল্যের চোখে দেখা, এবং এর মধ্যে দিয়ে উভয়ের থেকে আলাদা হওয়ার চেষ্টা করা। এই এই যে পয়েন্টটা আপনার, আমি যেটা বলতেছিলাম, একটা সময়ে বাংলাদেশে যেমন নাস্তিক হওয়াটা, বিজ্ঞান মনস্ক হওয়াটা ছিল একটা ব্যাপার, মানে কি বলবো, যে একটা ক্লাস সুপিরিয়রিটির ব্যাপার। এখনকার সময়ে আপনি একজন লার্নড, আপনি জানেন, যাই না বুঝে আপনি ইসলামিস্ট, আপনি ওই তর্কগুলি বোঝেন, হ্যাঁ, এবং ওই এরিয়াগুলি সম্পর্কে আপনি সচেতন, ওইটা হইতেছে আসলে ইসলামিস্টদের ক্লাস। এটা একটা ক্লাস সুপিরিয়রিটির ঘটনা। আপনি কৌমি মাদ্রাসা করেন না, এরকম মাদ্রাসার লোক না আপনি। জামাত টামাত এগুলি তো আরও আসলে ওই যে লোয়ার মিডল ক্লাস, হ্যাঁ। তো আপনি যে ইসলামিস্ট, আপনি হচ্ছে আসলে একাডেমিক্যালি যাই না বুঝে আপনি ইসলামিস্ট। এই যে ক্লাস ক্লেম করাটা, এইটা হইতেছে খুব ইম্পর্টেন্ট আর কি। ওনার একটা জায়গায় উনি বলতেছিলেন যে ইসলামিস্টদের নেতা কে হইতে পারবে, তো ওখানে উনি যে ইংলিশ বলতে পারে, ইংরেজিতে কোটেশন দিতে পারে, আরবিতে কোটেশন দিতে পারে, এরকম। তো আমার কাছে ওই ব্যারিস্টার ফুয়াদের কথা মনে হইতেছিল যে উনি তো আসলে ওইটা, ওনার কথা দেখবেন যে আসলে ওই যে আরবান মিডল ক্লাস, যারা শিক্ষিত মিডল ক্লাস, ওনারাও কিন্তু শোনে, আরে বাবা এত চোস করে কথা বলতেছে আর কি, এত মানে জ্বালাময়ী বক্তৃতা দিতেছে, এবং সে তো নানান রেফারেন্স দিয়ে কথা বলতে চাইতেছে, কিন্তু এইটা আসলে সমাধান দিতে পারবে, এইটা আমার কাছে মনে হয় না আর কি। উনি বলতেছিলেন যে আসলে ইসলামের সাথে ইসলামিস্ট যে জায়গাটা, এটা কেন সাকসেসফুল হবে না, কারণ হইতেছে যে রাষ্ট্রের সাথে ওনাদের একটা বিরোধ আছে। রাষ্ট্র যেরকম ভাবে দেখে, ইসলামিক রাষ্ট্র ব্যাপারটা এইরকম না। কিন্তু আমার কাছে এটা মানে সিডো একটা জায়গা মনে হয়েছে আর কি, যে মানে রাষ্ট্র যেমন কোনো স্ট্যাটিক জায়গা না, ইসলামিস্টদেরও যে আলাপগুলা সেগুলো খুব স্ট্যাটিক না আর কি। বরং ওনারা তো দুইটা জিনিসটা মিলানোর একটা ট্রাই করতেছেন। ইরানের রেভলিউশন তো ওইরকম একটা ব্যাপার, হ্যাঁ। আরও নানান ধরনের পদ্ধতি তো আছে। আগে যখন রাজার শাসন ছিল তখন একরকম ছিল, এখন যখন একটা ওই যে প্রজাতন্ত্রের একটা ব্যাপার হয়েছে, লিবারাল ডেমোক্রেসি হোক, ফ্যাসিজম হোক, যেভাবেই হোক, একটা তো ফ্রেমওয়ার্ক দাঁড়াইছে আর কি। তো সুতরাং ইসলামিস্টদের জায়গা যদি বলেন, তখন তো আরেকটা ফ্রেমওয়ার্ক দাঁড়াইতেই পারে। এইটা দুইটা যে কন্ট্রাডিক্টরি, এটা বরং একটা অপরচুনিটি, যে কারণ এখনকার রাষ্ট্র ফাংশন করতেছে না, এইটা আমরা বুঝতেছি। লিবারাল ইনস্টিটিউশনগুলি আসলে ওই যে অলিগার্কদের একটা প্লে গ্রাউন্ড হয়ে গেছে, এখানে বিচার বইলা কিছু নাই, আপনার প্রশাসন বইলা কিছু নাই, এটা হইতেছে যে পলিটিক্যাল লোকদের থ্রুতে অলিগার্কদের একটা প্লে গ্রাউন্ড আর কি। তো সুতরাং এখানে তো যদি একটা সমাধান দেওয়া যায় রাষ্ট্রের ব্যাপারে, এটা তো অপরচুনিটি, এটা তো সমস্যা না আর কি, মানে এইভাবেও দেখা যেতে পারে। তারপর লেখাটা হচ্ছে ওনার পাকিস্তান, মেহেরজান এবং বাংলা ব্লগ স্কোয়ার। তো উনি মাটির ময়নাকে প্রেস করছেন, মেহেরজানের ব্যাপারেও বলছেন যে এটার মেইন ঘটনা হইতেছে ওই যে 141 নম্বর পেজে, যে এই ব্যর্থতা শিল্পের ব্যর্থতা, বাড়িয়ে বললে প্রতিভাহীনতার প্রায়শ্চিত্ত। এইভাবে তো বলাই যায়, কিন্তু ধরেন আমার ধারণা এর একটা ইন্টেলেকচুয়াল ব্যাখ্যাও আছে। আমি তো মেহেরজান নিয়ে বলছি আর কি, লিখছিও, তো আমি এটা কমেন্টে দেওয়ার ট্রাই করব, কথা না বাড়ায়া। তো মেহেরজান সম্পর্কে তো ওনার যে অবজারভেশন, সেটাকে হইতেছে যে একটা অ্যাস্থেটিক্যাল পয়েন্টে না গিয়েও একটা ইন্টেলেকচুয়াল জায়গা থেকেও এটার এনকাউন্টার করা যায় বলে আমার কাছে মনে হয়েছে আর কি। তো এই একটা ঘটনা আর কি। আর লাস্টে লেখাটা তো হচ্ছে ওনার পিতা কন্যাকে আর কি, এটা তো বেশ একটা ইমোশনাল ঘটনা, এটা নিয়ে ক্রিটিক্যাল না হওয়াটাই ভালো। তবে ওইখানে উনি একটা হচ্ছে আসলে জায়গাতে ফোকাস করছেন, যে এটা আমার কাছে কি বলবো, যে টু সাম এক্সটেন্ট একটু ঝামেলার মনে হয়, সেটা হচ্ছে এলিটিজমের জায়গাটা। এলিটিজম যেই অর্থে উনি একটা পজিটিভ এলিটিজমের জায়গাটাকে বলতেছেন, যে আপনি এলিট মানে হইতেছে যে আপনি আসলে খারাপ কিছু না যেভাবে এখন দেখানো হয়, বরং উনি তো আসলে বরং যে এই লিটার জায়গাতে তো উনি একটা লোয়ার ক্লাসের ভাষার জায়গা থেকেই উনি আসলে করতেছেন, সাজেশন দিচ্ছেন। কিন্তু এরপরেও একটা আসলে মানে যেটাকে বলা হয় যে ভদ্রলোকের জায়গা, সেটাকে তো আমাদের এখানে খারাপভাবে দেখা হয়। কিন্তু উনি যেটাকে এলিট বলতেছেন, এইটাও আসলে ওই যে শব্দের ভাস্ট অর্থের কারণে
এইটা তো আসলে একটু প্রবলেমেটিক হয়ে যাইতেছে আমার কথা। যেমন ধরেন আর্টের ক্ষেত্রে আপনার আর্টের মধ্যে এক ধরনের এলিটিজম থাকতে হয়, আপনার জ্ঞান বিজ্ঞানের কথাও যদি বলেন এক ধরনের এলিটিজম থাকতে হয়, কারণ আপনি একটা সার্টেন জিনিস বুঝতেছেন যেটা আসলে অনেক লোক বুঝতেছে না। যেমন অনেক লোক ওই যে ছন্দ আর কবিতা আলাদা করতে পারে না, সুন্দর একটা ছন্দ নিয়ে বললেন, অনেক লোকে বলবে যে না ভালো কবিতা হয়েছে, সুন্দর কবিতা হয়েছে। এখন আপনি তো ওদের সাথে তো আসলে তর্ক করতে পারবেন না, আপনাকে তো একটা সাম সর্ট অফ, আপনি যখনই একটা ইন্টেলেকচুয়ালিটি একটা পজিশন যান, যখন একটা অ্যাস্থেটিক্যালি একটা পজিশনে যান, তখন সেখানে একটা এলিটিজম থাকে, বাই ইটস নেচারে এটা থাকে আর কি। কিন্তু তাই বইলা এলিটিজমটাই আসলে আর্টের ঘটনা না, এলিটিজমটাই আসলে ইন্টেলেকচুয়ালিটির ঘটনা না আর কি। আমার মনে হয় যে মানে ওই জায়গাগুলিকে ওই জায়গাতে ইনক্লুড করে ফেললে মুশকিল। আমার ধারণা উনি এটা মিন করেন নাই, কিন্তু উনি ওই তো আমাদের শব্দের ঝামেলা আছে বইলে আমার মনে হয়। তো ওই জায়গাটা একটা ঘটনা। তো এজ এ হোল যদি আমি লেখাগুলি নিয়ে বলি আর কি, ওনার বইটা নিয়ে, এটা একটা প্লেজার রিডিং। যে পড়বেন মানে আমাদের যারা মিডল ক্লাস লোকজন আছেন, শিক্ষিত লোকজন আছেন, ওনারা পড়লে যে অনেক সত্য টের পাবেন আর কি। ওনার অবজারভেশনগুলি ভালো, উনি দেখতে পারবেন যে আমার ধারণা হইতেছে যে ওনাকেও যে আসলে অনেকে পছন্দ করেন, ফেসবুকে ওনাকে ফলো করেন, সেটা হচ্ছে যে একটা মিডল ক্লাসের ইগোকে এটা স্যাটিসফাই করে। যে আমরা তো জানি এগুলি সমস্যা, এখন এগুলির সমাধান তো আসলে অনেক লং টার্ম সমাধান। এখন ভাষা চেঞ্জ করতে হবে, পদ্ধতি চেঞ্জ করতে হবে, আমরা তো এগুলি করতে চাই, কিন্তু ইমিডিয়েট কোনো জায়গা এখানে নাই আর কি আসলে। মানে বরং এখানে আমি বলবো যে আসলে উনি যে অবজারভেশনগুলি করতেছেন, যে জায়গাগুলির কথা উনি বলতেছেন, এগুলি হচ্ছে একভাবে আমাদেরকে যেন রিকনফার্ম করে এই জিনিসগুলি তো আমরা জানি, এই জিনিসগুলো আমরা বুঝি বা এই জিনিসগুলো আমরা টের পাই, কিন্তু কেউ যখন সুন্দর করে বলতেছে, কেউ যখন গুছিয়ে বলতেছে, সেটার সাথে তো আমরা একমত হইতে পারি, এবং এইটাই এই স্যাটিসফ্যাকশনটা দেয়। এবং এইটা ইন্টার্ন একটু ঝামেলার ব্যাপার হচ্ছে, আমাদের তো আসলে কিছু করার নাই, আমরা কি করব, এটুকুই করতে পারি, আমরা একটু কথাই বলতে পারি। এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে আটকায় রাখে, এইটা একটা বাজে জিনিস যদি এরকম হয়ে থাকে আর কি। মানে আমার ধারণা উনি লেখার মধ্যে এটা ইন্টেনশনালি করতেছেন তা না, কিন্তু ওনার লেখাগুলি এই জায়গাগুলিতে আমাদেরকে নিয়ে যেতে পারে আর কি। আর প্রথমে যেটা বলতেছিলাম যে ওনার এখানে আসলে কোনো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নাই আর কি, ওই রকম নাই, স্ট্রং কোনো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নাই। আর এটা ওনার উদ্দেশ্য বলে আমার কাছে মনে হয় না। ওনার একটা উদ্দেশ্য মনে হচ্ছে যে উনি যেন পাবলিককে অ্যাওয়ার করতে চাইতেছেন, জায়গায় তুলতে চাইতেছেন আর কি। উনি প্রবলেমগুলিকে আইডেন্টিফাই করতেছেন এবং এর কিছু পার্সোনাল লেভেলের সমাধানও দিতেছেন, কিন্তু সেইগুলি আসলে পাবলিক পলিসি হিসেবে কিভাবে ইমপ্লিমেন্টেড হইতে পারে, এই জায়গাগুলিতে একজন পার্সন হিসেবে কতটুকু কি করার আছে, যেন একটা পার্সোনাল ব্যাটল আমরা এখানে হচ্ছে রান করতে পারি আর কি। কিন্তু এর কোনো একটা আসলে ইন্টেলেকচুয়াল বেস হিসাবে কাজ করতে পারে কিনা, এই জায়গাগুলিতে আমার মনে হয়েছে যে উনি যান নাই, বা যাওয়াটাকে ওনার আসলে কাজ বলে মনে করেন নাই আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার কথা আর কি।